লিখেছিল যে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। সেই রচনা প্রতিযোগিতায় একজন বিচারক ছিলাম। রচনাটা অনেক ভালো হয়েছিল বিধায় তাকে প্রথম নির্বাচন করেছি। সেই প্রথম হয়েছিল। আমাকে চাকরি থেকে অব্যাহতি দেয়। পরবর্তীতে আমি অন্য পেশায় স্থানান্তরিত হই। অনেকের কাছে গিয়েছি কিন্তু আমি চাকরি ফিরে পাইনি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন পডকাস্টের আরেকটি পর্বে। আজ আমরা কথা বলবো সৌদি আরব প্রবাসী এক শিক্ষকের সঙ্গে। তিনি প্রায় 18 বছর ধরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দায় কর্মরত আছেন। তো আমরা তার শিক্ষকতা জীবনের, সেই সুদূর প্রবাসে শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা এবং সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীরা কেমন আছেন সেখানকার আর্থসামাজিক অবস্থা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে আছেন মঈনুদ্দিন শামীম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, আপনি সৌদি আরবে শিক্ষকতা করছেন প্রায় 18 বছর। কিভাবে গিয়েছিলেন এই শিক্ষক? আপনি কি শিক্ষকতা করার জন্যই গিয়েছেন নাকি অন্য কোনো ভিসায় কিভাবে গিয়েছিলেন জি আপনি? হ্যাঁ, আমি আ আ সর্বপ্রথম এখানে বাংলাদেশের ঢাকা শহরের হাটকো ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষকতা করতাম। তো সৌদি আরবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখা কর্তৃক এখানে একটা সার্কুলার হয়েছিল। সেই সার্কুলারে আমি আবেদন করেছি। আবেদন করার পরে অ্যা তারা আমাকে ইন্টারভিউতে সিলেকশন করেছেন। আমি অ্যা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখায় ব্রিটিশ কারিকুলামের ওখানে শিক্ষক হিসেবে গিয়েছিলাম এবং সেখানে দীর্ঘদিন পর্যন্ত ২০১৮ সালের ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ওখানে শিক্ষকতা করেছি। তারপরে করেন নাই কেন? অ্যা এখানে একটা কথা বলতেই হয়, সেটা হলো আমার শিক্ষকতার সময় আমি খুব এনজয় করেছি আলহামদুলিল্লাহ। আম আ একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছিল। সেটা হলো ২০১৮ সালের ১৬ ডিসেম্বর উপলক্ষে সেখানে একটা রচনা প্রতিযোগিতা হয়েছিল। রচনা প্রতিযোগিতার আয়োজক ছিলেন বাংলাদেশ কনস্যুলেট অফিস জেদ্দা। তো সেখানে আমাদের একজন স্টুডেন্ট আ লিখেছিল যে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, ওই রচনার ভেতরে। আমি সেই শিক্ষক হিসেবে সেই রচনা প্রতিযোগিতায় একজন বিচারক ছিলাম। তো সেখানে আমি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক লেখার পরেও তাকে সে রচনাটা অনেক ভালো হয়েছিল বিধায় তাকে আ ১ম নির্বাচন করেছি। সেই ১ম হয়েছিল। তো এটাতে আ একটা মহল খুশি হতে পারেননি। তো তারা নানান ধরনের একটা আ আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি করে আমাকে চাকরি থেকে অব্যাহতি দেয়। হুম। তো পরবর্তীতে আমি অনেক চেষ্টা করেছি চাকরিতে যুক্ত হওয়ার জন্য। আমি সেখানে যুক্ত হতে পারিনি। তো এর পরবর্তীতে আমি অন্য পেশায় স্থানান্তরিত হই কফলানিয়া স্কুল থেকে। তা আপনি তো আবার শিক্ষকতায় ফিরেছেন। এটা কবে ফিরছেন, কিভাবে ফিরলেন? আলহামদুলিল্লাহ, আমি গত আ ডিসেম্বরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ কারিকুলাম যেটা, সেটা সেখানে এনসিটিবি কারিকুলাম অনুযায়ী যেটা পরিচালিত হয় সেখানে একটা সার্কুলার হয়েছিল। তো সেখানে আমি ইন্টারভিউ দেই এবং ইন্টারভিউতে অ্যা উ ১ম হয়ে আমি সেখানে কর্তৃপক্ষের মাধ্যমে সিলেকশনে আসি, নির্বাচিত হই। তো সেখানে আমি আমার পূর্ববর্তী জব থেকে এম ১ মাস সময় নিয়ে আমি এখানে জয়েন করেছি ফেব্রুয়ারির ১ তারিখ থেকে। তো আলহামদুলিল্লাহ, একজন শিক্ষকের আসলে ফাইনাল ডেস্টিনেশন যেটা, সে অন্য কাজে তার জন্য মানানসই না। শিক্ষকতা আমি দীর্ঘদিন পর্যন্ত আমার নেশা এবং পেশা হিসেবে দেখেছি এবং সেই হিসেবে আমি নতুনভাবে শিক্ষকতা পেশায় যুক্ত হতে পেরে আমি নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং বাচ্চাদের জন্য আমি নিজেকে নিবেদিত করতে পেরে আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, যে আপনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক আপনার ছাত্র লেখায় তাকে ফার্স্ট করায় আপনি চাকরিচ্যুত হয়েছিলেন। তো জি। এর বাইরে আর কোনো হয়রানি আপনি শিকার হয়েছেন? হ্যাঁ, সেটা আসলে একটা তিক্ত অভিজ্ঞতা। সেটা হলো শুধু তা নয়, আমাকে কনস্যুলেট অফিস থেকে জানানো হয়েছিল যে আপনি যদি সেখানকার আ স্থানীয় আওয়ামী লীগের যে সংগঠন আছে তাদের সাথে কথা বলে আপনার তাদের মতামত সংগ্রহ করে যদি আপনি ফিরে আসতে পারেন, ওরা যদি আপনার প্রতি খুশি হয়, রাজি খুশি হয়, তাহলে আমরা আপনাকে আপনার চাকরি ফেরত দেব। তো আমি নানা জায়গায় ধর্ণা দিতে বাধ্য হয়েছি। আসলে একজন শিক্ষক, আমার ছেলেমেয়েরাও এখানে থাকে। ওরাও সে সময় ওই স্কুলে পড়াশোনা করে। তো একজন শিক্ষক দেশের বাইরে হোক আর ভিতরে হোক, তার আসলে ইনকাম তো অন্যদের মতো নয়। একটা সীমিত আয়ের উপর চলতে হতো। আমি এজন্য অনেক বঞ্চনার শিকার হয়েছি। অনেকের কাছে গিয়েছি কিন্তু আমি চাকরি ফিরে পাইনি।
বাধ্য হয়ে আমি আ শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় আমাকে জড়াতে হয়েছিল। আচ্ছা, তো বাংলাদেশের আপনি শিক্ষকতা করেছেন, ওখানেও করেছেন। এই পড়াশোনার মধ্যে কি পার্থক্য আছে? কি আ আ মেজর কোনো পার্থক্য আপনি দেখেছেন? এটা আসলে এটা তো কমিউনিটি স্কুল। তো এখানে বাংলাদেশের ছেলেমেয়েরাই পড়তো বেশি। আমি যে ব্রিটিশ কারিকুলাম স্কুলে যখন ১ম শিক্ষকতা করেছি, আ ও লেভেল আইজিসিএসই কারিকুলাম আর আরেকটা হলো এ লেভেল, এএস এবং এ2। তো দুটো মিলিয়ে সেখানে পড়াতাম। আমি পার্থক্য যেটা সেটা হলো যে কি পড়াশোনায় আমি এখানে যেহেতু ব্রিটিশ কারিকুলামে শিক্ষকতা করেছি, এই পড়াশোনা এবং ওইখানকার পড়াশোনাতে তেমন একটা পার্থক্য ছিল না। পার্থক্য ছিল কমিউনিটিতে। এখানকার স্কুলগুলো পরিচালিত হয় একটা প্রাইভেট প্রতিষ্ঠান কর্তৃপক্ষের মাধ্যমে এবং তারা তাদের স্কুল প্রতিষ্ঠানের জন্য যেটা ভালো মনে করেন, আ ইস ছাত্রছাত্রীদের জন্য যেটা ভালো উপযোগী সেটা তারা চিন্তা করেন। কিন্তু আ ওইখানে কমিউনিটিতে নানান ধরনের আ অপসংস্কৃতি চালু আছে কিছু ক্ষেত্রে। সেই প্রভাবটা স্কুলের ভিতরেও চলত। অনেক লোকজন রেমিটেন্স যোদ্ধারা আমাদের দেশে ওখানে মানে থেকে আমাদের দেশে রেমিটেন্স পাঠাতেন। অনেক ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশার খেটে খাওয়া মানুষগুলো পরবর্তীতে ব্যবসা-বাণিজ্য করে অনেক উন্নতি করেছেন এবং ছেলেমেয়েদেরকে ওখানে পড়াতেন। তারা আমাদেরকে অনেক সম্মান করতেন এবং আমরাও ওনাদের বাচ্চাদের জন্য নিবেদিত প্রাণ ছিলাম যারা বাংলাদেশী শিক্ষক এখান থেকে গিয়েছি। কিন্তু তারপরেও মাঝে মাঝে কিছু ব্যাক পেতে হতো। তো সব মিলিয়ে আমি এনজয় করেছি। ভালোই হয়েছে আমার জন্য। আচ্ছা, তো আর মানে বাংলাদেশের অ্যা এই যে ফ্যামিলি সহ সেখানে থাকা মানুষের সংখ্যা কেমন হবে? জেদ্দাতে বা সৌদি আরবে? পুরো সৌদি আরবেই এদের সংখ্যাটা খুবই কম। হুম, খুবই কম এবং যারা স্কিল পেশায় সেখানে যান তারা মোটামুটি সেখানে ফ্যামিলি রাখার জন্য অনুমোদিত এবং তারা পান। আর বর্তমানে একটা সুযোগ আছে সেটা হলো যে কি নিজের নামে বিজনেস করতে পারেন হুম, যেকোনো বাংলাদেশী। তো যদি কোনো বাংলাদেশী বা যেকোনো বহির্বিশ্বের যেকোনো দেশের নাগরিকই হন না কেন, হুম। ওই দেশে যদি নিজের নামে সৌদি আইন অনুযায়ী ইনভেস্টরশিপ নিয়ে বিজনেস করেন, তারা ফ্যামিলি নিয়ে থাকতে পারেন বর্তমানে। তো তো আচ্ছা, এদের সংখ্যা মোটামুটি এখন ভালোই। আগে থেকে একটু বাড়ছে। আচ্ছা, তো এই ওখানে প্রবাসীরা কেমন আছে? বাংলাদেশী যারা প্রবাসী আছে তাদের অবস্থা কি? আপনি যেহেতু দীর্ঘ ১৮ বছর ধরে আছেন, আপনি তাদেরকে তো অনেক কাছ থেকে দেখেছেন। আপনার অভিজ্ঞতার আলোকে কেমন আছে তারা? হ্যাঁ, তারা প্রবাসীরা যারা এখান থেকে যান যদি জব ভিসা নিয়ে যান এবং যে ব্যক্তি যান এখান থেকে তিনি যদি তার সঠিক কর্মসংস্থান খুঁজে পান এবং সেই কর্মসংস্থানে যুক্ত হতে পারেন, হুম, তাহলে তিনি ভালো থাকেন। হুম। কিন্তু কিছু দালাল চক্রের হাতে এখান থেকে ভিসা নিয়ে ওরা প্রবাসে যান। কিন্তু যাওয়ার পরবর্তীতে মাত্র সীমিত সময়ের একটা পারমিশন দেন। তারা নতুন আকামা তৈরি করেন না এবং তারা সেক্ষেত্রে কর্মক্ষেত্র খুঁজে পান না। এরকম অনেক শ্রমিক আছে। তারা একটু বিব্রতকর অবস্থায় পড়েন। অনেকেই পালিয়ে গিয়ে কাজ করেন, পুলিশের হাতে ধরা পড়েন। আবার তারা বাংলাদেশে ফেরত আসেন। এখান থেকে অনেকগুলো টাকা খরচ করে তারা বিদেশে যাওয়ার পরে অনেক সময় অনেক বিব্রতকর অবস্থায় পড়েন। সেটা আমরা দেখি। তো এজন্য আ আমাদের বর্তমান সরকার আ যে এই বিষয়গুলো নিয়ে ভাবা দরকার, চিন্তা করা দরকার যে প্রবাসীরা যেন সেখানে গিয়ে তাদের কর্মসংস্থান খুঁজে পান এবং সঠিকভাবে সঠিক কর্মক্ষেত্রে যোগদান করতে পারেন। ভিসা যেন নিশ্চিত আ কর্ম থাকে ভিসার পেছনে। আচ্ছা, যেসব শ্রমিকরা সৌদি আরবে কাজের জন্য যেতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি? এটা আসলে এই পরামর্শটা পূর্ব পূর্ব পর পূর্ববর্তী প্রশ্নের সাথে রিলেটেড। হুম, পরামর্শটা হলো এখানে যাচাই-বাছাই করে যেতে হবে এবং যে শ্রমিক সেখানে যাচ্ছেন, তিনি কি সেই কাজটা সেখানে পাবেন কিনা? তার কর্মসংস্থান সেখানে আছে কিনা? এটা দেখতে হবে। এটা দেখেই তিনি যেন আ নিজেকে সেখানে যাওয়ার জন্য যুক্ত মনে করেন বা প্রস্তুতি নেন। আমরা দেখি আমাদের দেশ থেকে একটা লোক যাওয়ার সময় সেখানে আ ৪.৫ লাখ, ৳৫,০০,০০০ খরচ করে যান। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যারা যান তারা আরো অনেক কম টাকায় যান এবং ক্ষেত্র বিশেষ তাদেরকে পুরো টাকাই কফিল বা সরকার, সৌদি সরকার স্পন্সর করে নিয়ে যায়। তো
এখানে পার্থক্যটা হলো এটা যে তাদের সরকার তাদের সৌদি সরকারের সাথে যে ভাবে চুক্তিপত্র করেন এবং শ্রম আইন বিনিময় করেন সেটা পুরোপুরি অনুসরণ করানো হয়। কিন্তু আমাদের দেশে যে শ্রমিকরা যান, ম্যাক্সিমাম শ্রমিক গিয়ে সেখানে কর্মহীন থাকেন এবং দীর্ঘদিন পর্যন্ত তারা কর্মসংস্থানের অভাবে অনেক সমস্যার শিকার হন। নিজস্ব কফিল বা স্পন্সর খুঁজে পায় না এমন শ্রমিকের সংখ্যাও অনেক। যার কারণে এখান থেকে যাওয়ার পরেও তারা কর্ম না থাকার কারণে বেকারত্বের অভিশাপে তারা ভুগতে থাকেন এবং বাড়তি বোঝা হিসেবে বলা যেতে পারে সৌদি আরবে এই যে শ্রমিকগুলো এখান থেকে যান। আচ্ছা, স্কিল মানুষের যাওয়ার কতটা সুযোগ আছে সৌদি আরবে? সেরকম চাহিদা কেমন আছে? হ্যাঁ, এখনো সেই চাহিদাটা সৌদি আরবে আছেন। যারা প্রযুক্তিগতভাবে অগানো এবং টেকনিক্যাল কাজগুলো জানেন, তারা এখান থেকে গেলে পরে সেখানে কোনো না কোনোভাবে নিজের কর্মের সংস্থান করতে পারেন। কর্মসংস্থান আ জায়গা করে নিতে পারেন নিজের কর্মসংস্থানে। আ কিন্তু মোটা দাগে যে সমস্ত স্কিল যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আ আ ডেন্টিস্ট এরা যেতেন, এই কর্মসংস্থানগুলো কমিয়ে আসছেন। কারণ তারা সৌদিকরণের অধীনে অ্যা প্রতি বছর যে সমস্ত গ্র্যাজুয়েটগুলো তাদের ইউনিভার্সিটি থেকে বেরোয়, তারা সেক্ষেত্রে তাদের লোকগুলোকে সে সমস্ত কর্মসংস্থানগুলোতে জায়গা করে নেওয়ার চেষ্টা করেন। যার কারণে স্কিল ভিসা বলতে যেটা বোঝায় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আরো দক্ষ লোকজন যারা আছেন, তাদের এখন সেখানে কর্মসংস্থান অনেকটা সীমিত হয়ে আসছে। আচ্ছা, এর বাইরে তো নানা রকম স্কিল পেশা আছে, যারা শ্রমভিত্তিক পেশা। কনস্ট্রাকশন ওয়ার্ক-টর্ক নানা কিছুতে, তারপরে ড্রাইভার, এদের কি সুযোগ আছে? এখনো এই সুযোগগুলো এখনো আছে। যথেষ্ট আছে এবং অ্যা প্রয়োজন হলো যে পেশায় যাচ্ছেন, যে পেশা যার স্কিল আছে সেই পেশায় সে যেতে পারছে কিনা। হুম, এখান থেকে যাওয়ার সময় একটা মানে শ্রমিক বা যিনি যে পেশায় দক্ষ তিনি যদি সেই পেশাটা নির্বাচিত করে সেই ভিসায় যেতে পারেন, হুম। তাহলে তার কোনো সমস্যা হওয়ার কথা না সেখানে। আচ্ছা, সঠিক প্রক্রিয়াতে গেলে। আচ্ছা, গত কয়েক বছর ধরে আমাদের দেশ থেকে কিছু নারী শ্রমিকও যাচ্ছে গৃহকর্মী হিসাবে। তাদের নিয়ে নানা রকম কথাবার্তা শোনা যায়। আ তো এইটা সম্পর্কে আপনার কি জানা আছে? দুঃখজনক হলেও সত্য যে নারী শ্রমিক এখানে শুরু হয়েছে সৌদি সরকারের সাথে আমাদের একটা শ্রম বিনিময়ের কারণে। অর্থাৎ নারী শ্রমিকের বিনিময়ে আমাদের পুরুষ শ্রমিকদের কোটা বাড়ানো হুম, বা যে বাড়ানো হয়েছে। কিন্তু নারী শ্রমিকরা যারা চায় তারা দালাল চক্রের হাতে পড়ে আ অনেকেই আমি যে একটু আগে বলেছিলাম যে সঠিক কর্মসংস্থান তারা খুঁজে পায় না। হুম। এবং কোনো ক্ষেত্রে সেই দালাল চক্রের সাথে বাংলাদেশী কিছু অসাধু ব্যক্তি ওইখানকার কমিউনিটির কিছু লোকজন বা বাংলাদেশী লোকজন সেখানে জড়িত থাকে। তাদের হাতে পড়ে তারা এই আ বিব্রতকর অবস্থার শিকার হেনস্থার শিকার হতে পারেন। দালাল চক্র তাদেরকে নানান কাজে ব্যবহার করে, সেটাও হয়। আবার কোনোভাবে কোনো জায়গায় আ যে সৌদির সরকারের সৌদি যে আ গৃহকর্মী হিসেবে যায় সেখানে কিছু অসাধু আ ব্যক্তি তাদের প্রতি নির্যাতনও করে এবং সেগুলো তারা যদি যথাযথভাবে কনসুলেট বা দূতাবাসে অভিযোগ করে সেটার প্রতিকার পায়। আমি যতটুকু জানি। আ এবং দূতাবাস খুব তৎপর, আ কনসুলেট অফিসও খুব তৎপর এ ব্যাপারে। আ তা এরপরেও নানান সমস্যা হয়ে থাকে। আচ্ছা, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ১-১.৫ বছরে ২ দফা পরিবর্তন আসছে। শেখ হাসিনার শাসন ছিল। তারপরে আ ইউনূস সরকারের অন্তর্বর্তী সরকার ছিল। এখন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার পরিচালনা করছে। তো যেহেতু একটা প্রবাসী অধ্যুষিত এলাকা, প্রচুর সংখ্যক প্রবাসী সৌদি আরবে থাকে। তো ওইখানকার কমিউনিটিতে কি পরিবর্তন আসছে আপনার এই পরিবর্তনগুলোর প্রেক্ষিতে? হ্যাঁ, কমিউনিটিতে পরিবর্তন বলতে আসলে আ সৌদি আরব হলো একটা শান্তির দেশ এবং সেখানে আ আ রাজনৈতিক চর্চা তেমন একটা হয় না। হুম, কিন্তু কমিউনিটি বেইস আ যে সমস্ত দেশের লোকজন সেখানে থাকে, বিশেষ করে বাংলাদেশীরা, সেখানে তাদের রাজনৈতিক চর্চা নিজেরা নিজেদের মতো করে করে। তো সেক্ষেত্রে মানে রোডে বিস্তারিত বা রাস্তাঘাটে আমাদের দেশের কালচারের মতো প্রোগ্রামাদি হয় না। একটা নির্দিষ্ট কমিউনিটি সেন্টারে
অথবা যেকোনো একটা ভিলায় অথবা কোনো হোটেলে তাদের কক্ষ একটা মানে একটা সভাকক্ষ নিয়ে সেখানে তারা প্রোগ্রামাদি করে। তো এই পরিবর্তন বলতে একসময় যারা ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ সরকার বা তার মিত্ররা তখন তারা সে সমস্ত প্রোগ্রামাদিতে তাদের অংশগ্রহণ বেশি ছিল। কনসুলেটে যেকোনো একটা জাতীয় দিবসের প্রোগ্রামে শুধু তারাই থাকতো। অপোজিশন পার্টির যাওয়ার বিরোধী দলের বা বিএনপির বা জামাত ইসলামের লোকজন সেখানে যাওয়ার সুযোগ ছিল না। তো এটা নজরে পড়ে। কিন্তু এখনকার সময়ের সেই ধরনের আর পরিস্থিতি নেই। এখন যারা আছেন তারা মোটামুটি অ্যা বিএনপি বা সাধারণ লোকজন অংশগ্রহণ করতে পারে। আর যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সেহেতু আওয়ামী লীগের লোকজন সেখানে গেলেও তারা সেখানে নিজেদের কার্যক্রম তুলে ধরতে পারে না বা আওয়ামী লীগ রিপ্রেজেন্টেশন করতে পারে না। আচ্ছা, আমরা একসময় দেখতাম সৌদি আরব থেকে প্রচুর পরিমাণ সহযোগিতা করা হতো বিভিন্ন মসজিদ, মাদ্রাসা বা ব্যক্তি পর্যায়ে নানার সহযোগিতা করতো। এটা গত প্রায় ১৫-২০ বছর ধরে দেখছি যে কমে আসছে। এটার কারণ কি? এটার কারণ হলো এটা সবাই জানার কথা গ্লোবালাইজেশন এর একটা বিষয় আছে। আ আন্তর্জাতিক চাপ আছে। আ যে যে আমাদের দেশের যে সমস্ত চ্যারিটি কাজগুলো ইসলামিক বেসড ছিল সেখানে আগে মিডল ইস্টের দেশগুলো তথা সৌদি আরবও ব্যক্তি পর্যায়ে এসে তারা এখানে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে সহযোগিতা করত এবং মসজিদ, মাদ্রাসায়, বিভিন্ন এতিমখানায়, বিভিন্ন চ্যারিটিমূলক কাজে তারা অংশগ্রহণ করেছেন, দিয়েছেন। কিন্তু এটা বন্ধ হয়ে গেছে কারণ বর্তমানে জি টু জি অর্থাৎ সরকার টু সরকার আ যেকোনো অনুদান, যেকোনো কিছু করবেন সেটা সৌদি সরকার এবং বাংলাদেশ সরকারের আ কনসেনট্রেশন এর ভিত্তিতে মতামতের ভিত্তিতে হবে। ব্যক্তি পর্যায়ে খোলামেলাভাবে সেরকমভাবে কেউ করতে পারেন না। যদি কোনো সৌদি কোনো জায়গায় কোনো ডোনেট করতে চায় তাহলে সৌদি সরকার ওই ব্যক্তি সৌদি সরকারের ফান্ডে সে টাকা দিবেন এবং সৌদি সরকার আ সেটা তার ইচ্ছামতো তার যেখানে প্রয়োজন মনে করবেন সেখানে তারা ফান্ড করবেন। এটুকু আমি জানি আমার জানা মতে। আরো অনেক কারণ থাকতে পারে আ আভ্যন্তরীণভাবে। তো আচ্ছা, তো এই পরিস্থিতিতে আপনি সৌদি আরবের নানা প্রসঙ্গ তুললেন। তো বাংলাদেশের সাথে এই পরিবর্তিত পরিস্থিতিতে সৌদি আরবের সম্পর্কের কোনো পরিবর্তন আসছে কিনা? সৌদি সরকারের সাথে বাংলাদেশের সরকারের? সম্পর্ক ভালোই। সৌদি সরকারের সাথে আগেও সম্পর্ক ভালো ছিল। আমি যতটুকু দেখেছি, হুম। এখন সম্পর্ক ভালো। এখন মনে হচ্ছে যেন আরো ভবিষ্যতে ভালো দিকে যাবে। আর এখন বিশেষ করে সৌদি সরকার তার ভিশন 2030 যে লক্ষ্য নির্ধারণ করেছেন, সেই লক্ষ্য নির্ধারণে বাংলাদেশীরা সহ অনেক বিদেশী বেশি উপকৃত হয়েছে। তারা যেখানে আগে ব্যবসা-বাণিজ্য করার জন্য অনেক ধরনের কৌশলের আশ্রয় গ্রহণ করত, সেগুলো না করে এখন তারা সৌদি সরকার যে সুযোগ দিয়েছেন, সরাসরি অ্যা নিজের নামে ইনভেস্টরশিপ নিয়ে হুম। তাদের আইনি কাঠামোর ভেতরে তারা নিজের নামে কফিল ছাড়া বিজনেস করতে পারবেন এবং ব্যাপক সংখ্যক বাংলাদেশী এই প্রক্রিয়ায় এখন নিজেদের ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছেন এবং অনেকেই ভবিষ্যতে সেই সুযোগ গ্রহণ করার জন্য আ চেষ্টা করছেন বা করার জন্য তারা সম্ভাবনাময় একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আচ্ছা, শেষ করতে চাই তার আগে হজ মৌসুম চলতেছে। জি, বাংলাদেশ থেকে প্রতি বছরই বিপুল সংখ্যক মানুষ হজ করার জন্য যায়। জি। সেটা নিয়েও নানা রকম অভিযোগ ও ও আমরা শুনতে পাই। তো এই হজ ব্যবস্থাপনা নিয়ে আপনার অভিজ্ঞতা কি? আপনি তো ১৮ বছর ধরে এটা দেখছেন কাছ থেকে। আ আসলে এটা তো আমি জেদ্দায় থাকি আর এটা হলো মক্কায়। আমি যেটা বুঝি বর্তমানে আ হজ ব্যবস্থাপনার জন্য সৌদি কর্তৃপক্ষ খুব সিরিয়াস, হুম, খুবই তৎপর। সেখানে যদি এখান থেকে আমরা মানে কোনো ত্রুটি না দেখাই তাহলে সৌদি কর্তৃপক্ষ এখান থেকে একজন হাজি যাওয়ার পরে তাকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করেন। আগে সেখানে বা বিভিন্ন দেশের লোকজন যারা ইভেন সৌদি কর্তৃপক্ষের ওখানে যারা মক্কায় থাকেন তাদেরকে মক্কায় থাকতে দেওয়া হয় না। হজের মৌসুম শুরু হওয়ার সাথে, সাথে তাদেরকে মক্কা থেকে বাইরে পাঠিয়ে দেন। অনেক মানে আ পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান অনেক ব্যক্তিকে এরকম তারা সেখান থেকে মক্কা থেকে ধরে এনে জেদ্দায় বা মক্কার বাইরে কোনো জায়গায় নিরাপদ জায়গায় ছেড়ে দিয়ে মানে তাদেরকে বলেন এবং আ সাধারণ লোকজন যারা আগে মক্কায় যাতায়াত করতেন তাদেরকে গেইটে আ খুব কড়া প্রহরায় চেকিং এর মাধ্যমে
কাগজপত্র সঠিক আছে কিনা এবং হজ মৌসুমে সেখানে ঢুকার অনুমোদনপত্র আছে কিনা সেটা যাচাই বাছাই করে তারপর তারা ঢুকানোর জন্য পারমিশন দেন। এসব কিছু আইন-কানুন করা হয়েছে সৌদি হাজিদেরকে সঠিকভাবে সার্ভিসটা দেওয়ার জন্য এবং সে ব্যাপারে তারা সঠিক কাজই করে যাচ্ছেন। কিন্তু যেটা আপনারা শুনেন বা মিডিয়াতে সচরাচর আসে সেটা হলো আমাদের এখান থেকে কিছু অসাধু হজ এজেন্সি হাজিদেরকে হজের প্রক্রিয়ার মাধ্যমে যে নিয়ে যান সেটা তারা সঠিকভাবে অনুসরণ করেন না। অনেক সময় সেখানে বাড়ি ভাড়া করেন সেগুলোতে সমস্যা থাকে অথবা অন্য কোনো আইন-কানুন প্রক্রিয়া যেটা সৌদি কর্তৃপক্ষ নির্ধারণ করে রেখেছেন সেগুলো ফলো করেন না। যার কারণে কোনো সময় হাজিরা বিব্রতকর অবস্থায় পড়েন বা হাজিদের অসুবিধা হয়। দিন পর দিন যত দিন যাচ্ছে তত সৌদি কর্তৃপক্ষ বেশি সিরিয়াস হাজিদের ব্যাপারে এবং তাদেরকে যথেষ্ট সার্ভিস দিচ্ছেন। এটুকুই আমি জানি। আচ্ছা, শেষ প্রসঙ্গ সেটা হচ্ছে প্রিন্স সালমান এখন দেশ চালাচ্ছেন, এটাই আমরা শুনতে পাই বাইরে থেকে। তো ওনার জমানায় সৌদি আরবের সমাজ ব্যবস্থায় অনেক পরিবর্তন আসছে বলে মিডিয়ার সংবাদ। আপনি যেহেতু দীর্ঘদিন আছেন, আপনার অভিজ্ঞতা কি? আসলে কতটুকু বদলেছে সৌদি আরবের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা? এটা কাঠামোগত পরিবর্তন কেমন হ্যাঁ, আসছে? কাঠামোগত পরিবর্তন বেশ নজর পড়ার মতো। আ যখন আ স রাজা সালমান যখন ক্ষমতায় আসেন, হুম, তিনি তার ছেলে যিনি ক্রাউন প্রিন্স বর্তমানে, হুম, যার কথা আপনি বললেন মোহাম্মদ বিন সালমান, হুম। তিনি এক্সিকিউট করেন অনেক কাজ। আমরা সেখানে বুঝি, দেখি বা আ ফিল করি। তাদের ভিশন 2030 যেটা নির্ধারণ করেছেন, এই লক্ষ্যের নির্ধারণে অনেক অবকাঠামোর পরিবর্তন হয়েছে। প্রথমত হলো তারা সৌদি সিটিজেনদের বিষয়গুলো প্রায়োরিটি দিয়ে সৌদিকরণের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তাদের লোকগুলোকে তারা কর্মসংস্থান করার চেষ্টা করছেন। আর দ্বিতীয়ত হলো যে সমস্ত আজনবী অর্থাৎ বাহিরের লোক, বিদেশি। বিদেশী যারা, তাদেরকে আমি একটু আগে উল্লেখ করেছি ইনভেস্টরশিপ প্রথা চালু করে হুম, সৌদি একটা আইন কানুনের মাধ্যমে বৈধভাবে বিজনেস করার জন্য, ব্যবসা-বাণিজ্য করার জন্য যে সুযোগটা দিয়েছেন এটা খুব যুগান্তকারী পদক্ষেপ। এটার মাধ্যমে যেটা করছেন সেটাতে যথেষ্ট প্রভাব পড়েছে সৌদি সমাজের ভেতরে, সমাজ ব্যবস্থাপনার ভেতরে। তো অবকাঠামোগত উন্নয়নও বেশ হচ্ছে। আ আ কিন্তু আগের মতো ম্যানুয়ালি যে সমস্ত কাজকর্মগুলো হতো, তারপরে কিছু আনস্কিল বিষয় ছিল। তারপরে মানে এই বিষয়গুলোতে কেউ বিব্রত হচ্ছেন। তো ওভারঅল ভবিষ্যৎ উজ্জ্বল। কারণ অ্যা অ্যা ওরা সবকিছুকে একটা আ পদ্ধতিগত সিস্টেমের মাধ্যমে করতে চাচ্ছেন এবং সেটাতে তারা সফল হবেন বলে আমার বিশ্বাস। আচ্ছা, এটা কালচারাল চেঞ্জও কি এসেছে? আমরা আমরা খবর দেখছি যে এখন ওখানে সৌদি আরবে ফুটবল লিগ হয়, ক্রিকেট লিগ হয়, তারপরে সিনেমা হল হয়, ফ্যাশন শো হয়। এগুলো সৌদি নাগরিকরা কিভাবে নিচ্ছেন? কালচারালি পরিবর্তন হচ্ছে, এটা সত্য কথা। হুম, তো নাগরিকদের ভিতরে মোটামুটি একটা অংশ বেশ ভালোভাবে মিশছে। আম আ আর যেহেতু ধর্মভীরু একটা ইসলামিক আ পাদপীঠ সৌদি আরব, সেক্ষেত্রে এ কোনো ব্যক্তি আছেন, কিছু সংখ্যক আছেন তাদের অংশগ্রহণ এই সমস্ত কাজে থাকে না। তো মোটামুটি এগিয়ে যাচ্ছেন। তারা চাচ্ছেন গ্লোবালাইজেশন করতে। আচ্ছা, তা পুরো পৃথিবীর সাথে একটা সংযোগ তারা তৈরি হ্যাঁ, করতে তৈরি চাচ্ছেন। করতে। বিশেষ করে টুরিস্টদের ক্ষেত্র করার জন্য তারা চেষ্টা করছেন এবং ট্যুরিজমের একটা পরিবেশ তৈরি করার জন্য তারা যথেষ্ট চেষ্টা করছেন এবং ব্যাপক টুরিস্ট সেখানে ঢুকছেন সারা পৃথিবী থেকেই। এক্ষেত্রে তারা সফলও হচ্ছেন। মানে হজ ওমরার বাইরেও টুরিস্ট আসতেছে সেখানে। এটা হজ-উমরার বাইরেও আসছেন। কারণ একটা সময়ে সেখানে সৌদি আরবের সাধারণ লোকজন অ্যা হজের বাইরে লোক যাওয়ার জন্য কোনো অ্যাক্সেসই ছিল না। হুম, কিন্তু এটা এখন হয়ে যাওয়ার কারণে কেউ ভিজিট ভিসা নিচ্ছেন কিন্তু তারা উমরা করতে পারছেন। কিন্তু হজের সময় টুরিস্টের কোনো সুযোগ নাই। এবারও হজের বেশ আগে থেকেই টুরিস্ট যারা ছিলেন বা টুরিস্ট ভিসা যেগুলো ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনেকেই টুরিস্টে গিয়েছিল তাদেরকে তারা বাইরে পাঠিয়ে দিয়েছেন। মানে অন্য ধর্মাবলম্বী সে তো হজ করতে যাবে না বা ওমরা করতে যাবে না। তাদের আ কি যাওয়ার সুযোগ আছে? এটা এটা যখন ইন জেনারেল আইন হয়, সে আইনের অধীনে তারা সেই অ্যাক্সেসটা রাখছে কিনা এটা আমার জানা নেই। কিন্তু ইন জেনারেলি আমরা দেখছি যে হজের সময় বাইরের কোনো লোকে হাজিদের নিরাপত্তার জন্য তারা পারমিট করেন না। তো টুরিস্ট ভিসাও মোটামুটি বন্ধ বলা চলে। ধন্যবাদ জনাব মঈনুদ্দিন শামীম। আপনি অনেক তথ্য দিয়েছেন। আশা করি এগুলো আমাদের দর্শকদের কাজে লাগবে। সুপ্রিয় আপনাকেও অনেক ধন্যবাদ।
আ আমি বাংলা ভিশনে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ এবং দেশবাসীর কাছেও আমি সবাইকে ধন্যবাদ জানাই। বাংলা ভিশনকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ মঈনুদ্দিন শামীম। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সৌদি আরব প্রবাসী শিক্ষক জনাব মঈনুদ্দিন শামীমের অভিজ্ঞতা। 18 বছর তিনি জেদ্দা স্কুলে এবং কলেজে চাকরি করেছেন, শিক্ষকতা করছেন। সেখানকার সমাজ ব্যবস্থার সাথে তিনি ঘনিষ্ঠভাবে কাছ থেকে দেখেছেন। সেখানকার সমাজ ব্যবস্থায় যে পরিবর্তন আসতেছে এবং হয়েছে ইতিমধ্যে, সেসব সম্পর্কে তিনি তার কাছ থেকে আপনারা ধারণা পেলেন। এছাড়া বাংলাদেশি কমিউনিটি সেখানে কেমন আছে, প্রবাসীরা কেমন আছে, যারা সেখানে কাজের জন্য যেতে চায় তাদেরকে কি ধরনের প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত সে সম্পর্কে তিনি বিস্তারিত বলেছেন। আশা করছি এই আলোচনা আপনাদের কাজে লাগবে। আজকে আলোচনা এ পর্যন্তই শেষ করতে চাচ্ছি। আপনারা ভালো থাকবেন। শীঘ্রই আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।